বাংলাদেশের পক্ষে কি বা বাংলাদেশ সেনার পক্ষে কি এই সার্জিক্যাল স্ট্রাইকের মতো কিছু করা সম্ভব? তাদের ফোর্সের কতটা ওজন, ধারভার কতটা? দেখুন, এটা একটা সহজ উত্তর। সারা পৃথিবীতে মিলিটারি পাওয়ারে ভারতবর্ষ চতুর্থ পজিশনে রয়েছে, আমেরিকা, রাশিয়া, চীনের পর ভারত। বাংলাদেশের স্ট্যান্ড হচ্ছে 37 নম্বরে। এবার একটা দেশের আর্ম ফোর্সেস যদি 4 নম্বরে থাকে, তো ন্যাচারালি তার স্পেশাল ফোর্সেস, তার যে স্পেশাল এজেন্সি গুলো সেই লেভেলেরই হবে। আর যখন একটা দেশ 37 নম্বরে থাকে, তাদের ওখানে একটা বিচ্ছিন্নভাবে কমান্ডো ফোর্স তৈরি করে ফেললো, সেটা সম্ভব নয়, বাস্তবই সম্ভব নয়। এবার বাংলাদেশের যে হতেই পারে, ওদের নিজস্ব স্পেশাল ফোর্স রাখতেই পারে, কমান্ডোস রাখতেই পারে, কিন্তু এই বাংলাদেশের যে প্যারা ব্রিগেড, এদের ট্রেনিং বেস যখন শেখ হাসিনা সরকারের ছিলেন, এদের যখন ইউনিট গুলো তৈরি হয়, তখন কিন্তু আমাদের ভারত থেকেই আমরা আমাদের দেশের ইনস্ট্রাক্টররা গিয়ে ওদের ইউনিট গুলো তৈরি করেছে এবং ওদের প্রশিক্ষিত করেছে। আচ্ছা, তার কারণ এটাই, যাতে বাংলাদেশকে যদি অন্য কোনো রাষ্ট্র আক্রমণ করে, কারণ আমরা সবসময় চাইবো যে আমাদের আশপাশের প্রতিবেশীগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকুক, সেখানে একটা সুস্থিত রাজনৈতিক পরিবেশ থাকুক, তাহলে সেটা আমাদের দেশের জন্য ভালো, বিদেশ নীতির জন্য ভালো। সেই জন্য বাংলাদেশকে যেমন ইনফ্রাস্ট্রাকচারে ভারত সাহায্য করেছে, বাংলাদেশ আর্মির গঠনেও অনেকটা সাহায্য করেছে। আজকে তারা যাই বলুক না কেন, ওই লোকগুলো যারা বলছে, তারা নিজেরা খুব ভালো করে জানে যে আমরা কি বলছি, কি করছি। তো ব্যাপারটা হচ্ছে যে, আবার বলছি যে এটা কিন্তু একটা সার্জিক্যাল স্ট্রাইক যতটা ইম্পর্টেন্ট ফর দ্য স্কিল অফ দোজ কমান্ডোস, ততটা ইম্পর্টেন্ট সেই দেশের রাষ্ট্রশক্তি, ইকোনমি। কারণ তারপরে রিটালিয়েশন হতেই পারে, তখন আমার দেশ কি সেরকম ইকোনমিক পাওয়ার রয়েছে, আমরা সাস্টেন করতে পারবো। আমাদের দেশের যে বিদেশ নীতি বা বৈদেশিক নীতি বা পৃথিবীর সঙ্গে যে আমাদের সম্পর্ক, সেটাতে আমরা লড়াই করতে পারবো। সেগুলো বাংলাদেশের কি আছে? অ্যাকসেপ্টেবিলিটি জিরো। আর ভারতে যদি ওরা সার্জিক্যাল স্ট্রাইক করার দুঃসাহস দেখায়, তাহলে ওদের আমরা বুঝিয়ে দেবো যে সার্জিক্যাল স্ট্রাইকের মিনিং কি, অর্থ কি। দুঃসাহসও যদি দেখায়, সাকসেসের কথা আমি ছেড়ে দিলাম, সম্ভব নয়, যারা আসবে তারা কেউ ফিরবে না। আর যদি সেই দুঃসাহস দেখায়, বাংলাদেশ আগামী 50 বছর এই দুঃস্বপ্ন বা এই দুঃসাহস দেখানোর সাহস করবে না, এটা আমি গ্যারান্টি দিব। দীপাঞ্জন বাবু, একটা খবর আপনাকে জানাই, রাওয়াতে নিশ্চয়ই রাওয়ার সদস্যরা মিটিং করেছিলেন ঢাকা ক্যান্টনমেন্টে, আপনি সেটা জানেন, এবং সেখান থেকে বেরিয়ে এসে কয়েকজন প্রাক্তন মেজর বলে পরিচয় দিয়ে তারা বলেছিলেন যে তারা 2.5 লাখ যদি ছাত্র যুব যোগ হয়, তারা কলকাতা দখল করে নেবেন 4 দিনের মধ্যে। তো সেই রকম পর্যায়ের একজন ব্যক্তির নাতি, তিনি আমাদের বাংলাদেশি একজন সাংবাদিকের সঙ্গে গতকাল কথা হচ্ছিল, তিনি বলছেন যে তার সঙ্গে কথা বলেছেন ওই যে প্রাক্তন মেজর পরিচয় দেওয়া ওই ব্যক্তির কোনো নাতি। তিনি বলছেন যে তার দাদু ন্যাপি পরেন এবং এই ধরনের কথাগুলো তিনি বলছেন, এবং তার কোনো ভারসাম্য নেই। এটা তারই পরিবারের একজন কিন্তু এই কথাটা বলেছেন, এবং বাংলাদেশের একজন সাংবাদিক, তিনি আমাদেরকে এটা গতকাল জানিয়েছেন। আমি আপনার থেকে একটু জানতে চাইবো, সিলেটে যে ক্যান্টনমেন্টটা রয়েছে প্যারামিলিটারি, তাদের ট্রেনিং কারা দিয়েছেন বা তাদের সম্পর্কে কি কিছু জানতে পারা যাচ্ছে? আপনার কাছে কি খবর রয়েছে? দেখুন, দুটো প্যারামিলিটারি আর মিলিটারির মধ্যে পার্থক্য রয়েছে। প্যারামিলিটারি নিজস্ব নির্দিষ্ট কাজ রয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন, এদের যে, আমি আবার বললাম, যেটা আমি বারবার বলছি, যে যখন আপনি আপনার দেশের মধ্যে আপনি মিলিটারি এক্সারসাইজ করছেন, সেটা একটা আলাদা বিষয় সম্পূর্ণ। কিন্তু আপনি যখন একটা বৈদেশিক রাষ্ট্রে গিয়ে আক্রমণ করছেন, আপনি মিলিটারি বা প্যারামিলিটারি নিজের দেশকে, দেশের সার্বভৌমতাকে রক্ষা করার জন্য হয়। কিন্তু আপনি যদি অন্য দেশে গিয়ে আক্রমণ করবেন, তার জন্য যে দুটো জিনিস সব থেকে দরকার, একটা হচ্ছে অর্থনীতি, ইকোনমিক একটা রোবাস্ট সিস্টেম। কারণ যুদ্ধ সামলানো সোজা কথা নয়, যুদ্ধ করলে কোনো দেশ যুদ্ধ করতে চায় না। আর দ্বিতীয় হচ্ছে, সেই রাষ্ট্রের রাষ্ট্রনেতাদের বিদেশে তার অ্যাকসেপ্টেবিলিটি কতটা রয়েছে। বাংলাদেশের দুটোই নেই। এই পজিশনে ওরা কতটা কি করবে, মিলিটারি পাওয়ার দিয়ে কোনো চান্স নেই। আমরা তো তুলনাও করতে যাব না, আমি বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো তুলনাতেও আমি যাব না। 37 নম্বরের সঙ্গে 4 নম্বর কি তুলনা করবে, কোনো জায়গায় নেই। ওরা আগে প্রথম 10-এর মধ্যে আসুক, তারপর না হয় তুলনা নিয়ে আমরা ভাবনা। পাকিস্তান কিন্তু প্রথম 10এই রয়েছে, পাকিস্তান 9 নম্বরে সম্ভবত। এবার না, শুনুন, পাকিস্তানের একটা সমস্যা আছে। হ্যাঁ, আই এম সরি, আপনি প্রশ্নটা পুরো করুন। পাকিস্তান 9 নম্বরে, সেক্ষেত্রে যদি বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তান আর্মি যদি বাংলাদেশকে এগিয়ে দেয়, বা তাদের অস্ত্রশস্ত্র বা যুদ্ধাস্ত্র যদি সরবরাহ করে, ম্যান পাওয়ারও যদি দেয় বাংলাদেশের হয়ে, তাহলে কি লড়াইটা আরেকটু কঠিন হয়ে যাবে?
না, কোনো সুযোগই নেই, কোনো চান্সই নেই। কারণ ব্যাপারটা হচ্ছে, এটা ভাবতে হবে আপনি। দেখুন, পাকিস্তান নম্বরে, পাকিস্তানের ইকোনমিটা দেখুন। আমি দুটো জিনিস বলেছি, মিলিটারি পাওয়ার এবং ইকোনমি। পাকিস্তানে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশই নেই। প্রত্যেক 6 মাস 1 বছরে করে যাচ্ছে, এবং যে ক্ষমতায় থাকছে না তাকে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনি জানেন কিনা জানি না, পাকিস্তানের যে শেষ আইএসআই এর চিফ ছিলেন তাকে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তার মৃত্যুদণ্ডের জন্য হচ্ছে অপেক্ষা করছে। এই তো পাকিস্তানের অবস্থা। এবং পাকিস্তান, আপনি মিলিটারি পাওয়ার একটা, পাকিস্তানের ইকোনমি দেখুন, এটা তো আমরা সারা পৃথিবী দেখছি। 10 কিলো আটার জন্য একজনকে খুন করে ফেলছে। বালুচিস্তানে ভয়ঙ্কর আগুন লেগে রয়েছে। সেখানে বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশকে কি সাপোর্ট করবে পাকিস্তান? পাকিস্তানকে যে যারা চালাচ্ছে সন্ত্রাসবাদী গ্রুপগুলো, আল কায়দা বলুন, লস্কর তৈবা বলুন, বা জৈশ-এ মোহাম্মদ বলুন, বেসিক্যালি এই তিনটেই, এবং কিছুটা দেশ পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত খারাপ। ওরা ইন্ডিপেন্ডেন্টলি যা করার সেটা বাংলাদেশে করছে, ওরা এদের সঙ্গে মিলেমিশে করবে না। এই জায়গাটাতে একটা সন্ত্রাসবাদ একটা আলাদা প্রশ্ন, কিন্তু সরাসরি যেটা কনভেনশনাল ওয়ারফেয়ার, বাংলাদেশের কাঁধে বন্দুক রেখে পাকিস্তান করার চেষ্টা করবে। নিজেরা জড়াবে না, কারণ ওরা জানে আমাদের যে অর্থনীতি, এরপর যদি আমেরিকা এমবার্গো দিয়ে দেয়, ডিক্লেয়ার করে দেয়, আমরা না খেয়ে দেশটা 1 বছরের কিন্তু মধ্যে যখন ধ্বংস হয়ে রাশিয়ার যাবে। সঙ্গে ইউক্রেনের লড়াইটা শুরু হয়েছিল, তখন কি কেউ ভেবেছিল যে ইউক্রেন এতদিন পর্যন্ত পুরো বিষয়টাকে চালিয়ে নিয়ে যেতে পারবে? এখনো তো চলছে, না, না, যুদ্ধ তো পরিসমাপ্তি এখনো হয়নি। না, না, এটা দেখুন, আপনি এটা দেখতে হবে যে ইউক্রেনের ইকোনমিক পাওয়ার কিন্তু সাংঘাতিক ছিল। কারণ সারা বিশ্বের গম আর ন্যাচারাল গ্যাস, পেট্রোলিয়াম, ইউক্রেন একটা মেজর পোর্শন সাপ্লাই করে। ইউক্রেনের অর্থনৈতিক তাকত প্রচন্ড ছিল, নাম্বার 1। নাম্বার 2, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সমস্যাটা কোথায়? কিছুটা ভূখণ্ড নিয়ে, আর দ্বিতীয়, ইউক্রেন চেষ্টা করছিল ন্যাটো গ্রুপে যাওয়ার জন্য। আচ্ছা। ন্যাটো, যেটা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটোতে গেলে আমেরিকা এবং পশ্চিম ইউরোপের সঙ্গে যদি একটা চুক্তি করতে পারে ইউক্রেন, তাহলে কিন্তু রাশিয়ার পক্ষে ভবিষ্যতে ইউক্রেন অ্যাটাক করা বা ভূখণ্ড দখল করা এটা সম্ভব হবে না অত সহজে। কারণ যেহেতু চুক্তিভুক্ত দেশ ন্যাটো গ্রুপের, আমেরিকা, পশ্চিম ইউরোপ সরাসরি প্রত্যক্ষভাবে ইউক্রেনের সঙ্গে দাঁড়িয়ে যাবে। তো এখানে বাংলাদেশের সঙ্গে বা পাকিস্তানের সঙ্গে কোন গ্রুপ রয়েছে? টেরোরিস্টরা পেছনে থাকবে, তারা সামনে আসতে পারে না। ঠিক। আপনি নিশ্চয়ই জানেন যে আরো একটা শিপ এসে ভিড়েছে, এবং বাংলাদেশের সাংবাদিকরা তারা বলছেন যে মোট 3টে শিপ এখনো পর্যন্ত এসেছে, এবং তার মধ্যে 367টা কন্টেনারের হিসেব তারা দিচ্ছেন, এবং বলছেন 150টা তারা জানেন যে কি এসেছেন। বাকি কন্টেনার কোথায়, কোনো রকম কোনো তাদের পাত্তা নেই, এবং কি ছিল সেটাও জানা যাচ্ছে না। তাহলে কি পাকিস্তান অস্ত্র পাঠানো অনেক আগে থেকেই শুরু করে দিল? না, এই আবার বলছি যে এই যে পাকিস্তান যেটা করতে পারে সেটা পাকিস্তান করছে। পাকিস্তান ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধ কিন্তু করছে না।